আসতে যাচ্ছে এই ধরনের একটা খবর তারা দিয়েছে। তো এটা ভালো খবর, কিন্তু নতুন সরকার আসলে আবার পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক। র্যাবের নাম পরিবর্তন হয়েছে এবং এটা আজকেই খবর আসছে। আসলে জানি না যে বাংলাদেশের আসলে গতি প্রকৃতি কোন দিকে যায়, এটা একেবারেই নতুন সরকারের উপরে নির্ভরশীল। এবং আমরা দেখলাম যে ওই ভারতের সাথে আমেরিকার যে একটা দূরত্ব ছিল, এটা ওই ব্রেকিং নিউজ লাগাইছে আইডিপিআর। তো এখানে আইডিপিআরে ওই তাদের গদি মিডিয়ার একটা ওই বিজেপি আরএসএস তাদের যে গুজব প্রোডাকশন কোম্পানি আর কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে ডিফেন্সের খবর নিয়ে হাজির হয়েছি এবং আশা করবো যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা, আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, কিছুক্ষণ আগে এই চ্যানেল 24 নিউজ এরকম একটা খবর দিয়েছে। 5 মিনিট আগে এই পোস্টটা তারা করেছে। আদেশ জারির পর নতুন নামে কার্যক্রম শুরু করবে সংস্থাটি। এটা কি? এটা হচ্ছে র্যাব। র্যাবের নতুন নাম SIF বা স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। ভালোই নাম দিচ্ছে আর কি। এখন তাদের ওই কাজবাজ ওই জিয়াউল হাসান এবং বেনজিরের হাতে যেন এরকম র্যাবের মতো প্রতিষ্ঠান না যায়, সেটা সতর্ক রাখতে হবে। প্রধান উপদেষ্টার অনুমোদন। তো এখানে একটু ছোট করে আমি যদি পড়ি, র্যাবের নাম পরিবর্তন হয়েছে এবং এটা আজকেই খবর আসছে। র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF রাখা হয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদন জারির আদেশ জারির পর নতুন নামে কার্যক্রম শুরু। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান। তো এটা অবশ্যই খুব ভালো খবর। এবং আমরা ওই পুরনো যেই র্যাব আছে আর কি, তো র্যাবের আসলে ওই রাজনৈতিক যেন ওরকম চেহারা পরিবর্তন না হয়, এটা যেন জনগণের একটা ফোর্স হয়ে থাকে এবং দেশ দরদি এবং দেশপ্রেমিক যারা নাকি আছেন তাদেরকে নিয়ে যেন এই বাহিনীটা তৈরি হয়। এটা যেন ওই প্রতিবেশী রাষ্ট্রদের ওই গোয়েন্দাগিরি করবে বা কোনো একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করবে, এই ধরনের জিনিস যেন আমরা না দেখি। তো বন্ধুরা, বাংলাদেশের খবর আছে এবং বাংলাদেশের খবরের আগে এই ব্রেকিং নিউজ লাগাইছে আইডিপিআর। তো এখানে আইডিপিআরে ওই তাদের গদি মিডিয়ার একটা ওই বিজেপি আরএসএস তাদের যে গুজব প্রোডাকশন কোম্পানি আর কি। তো তারা তাদের নিউজ মিডিয়া এটা বলা হয়। তো তারা ব্রেকিং নিউজ এটা লাগাইছে যে চিকেন স্নেকে ঐতিহাসিক পদক্ষেপ, শিলিগুড়িতে আন্ডারগ্রাউন্ড রেলপথের পরিকল্পনা। তারা এখন চীন এবং বাংলাদেশের কাছ থেকে লুকানোর জন্য ভাই আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেছে। এটা ভাই ভাল লাগছে আর কি। এই ধরনের খবর আসছে এবং এটা বাংলাদেশের খবরের আগে অবশ্যই এটা দেখানোর প্রয়োজন মনে করলাম আর কি। তো দেখেন, এখানে ডিফেন্স রিসার্চ ফোরাম তাদের যে পোস্টটা 14 ঘন্টা আগে তারা একটা পোস্ট দিয়েছে। তো এটা অবশ্যই একটা আপডেট। এটা আমি আগে একটু পড়ে নিই। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের শেষ সময়ে এসে নেওয়া প্রতিরক্ষা চুক্তি বা সামরিক কেনাকাটার উদ্যোগ যদি পরবর্তী সরকার এগিয়ে নিতে না চায়, তাহলে কি হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন এটি একটি অনুমান নির্ভর প্রশ্ন। অনুমান নির্ভর প্রশ্ন মানে কি? ওই ন্যাশনাল ডিফেন্স যেই অ্যাডভাইজার যিনি আছেন NDA, তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, উনি আসলে ওনার চাকরি থাকে কিনা এটা তো দেখার বিষয়। তো বন্ধুরা, আমি আরও একটা ভিডিও বানাবো, সেটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ওই ক্যান্টনমেন্টে বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টি এবং ওনারা গিয়ে উচ্চবাচ্য এবং মনে হচ্ছে যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে তারা ক্ষমতায় আসলে ভাই ক্যান্টনমেন্ট গায়েব করে দিবে। তো আপনারা সেই ভিডিওটা দেখবেন এবং এই এটা বলা মুশকিল আর কি। বাংলাদেশের নাম হিসাবে একটা দেশ হিসাবে আমরা থাকবো কিনা, এটাই ভাই একটা টেনশনের মধ্যে আমরা পড়ে গেছি আর কি। তো যাই হোক, এটা একটু পড়ে নিই। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভাষ্য অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের শেষ দিকে এসে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা কেনাকাটা সংক্রান্ত আলোচনা ও চুক্তিগুলো কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। তো এইখানে আবার পলিটিক্যাল পার্টিরা এখন তারা তো ওই ক্ষণে ক্ষণে ভাই রং পাল্টাচ্ছে আর কি। কে জিতে আসবে ক্ষমতায়, এটা আবার রিগড একটা ইলেকশন হয় কিনা, এটা যদি একবারে কারচুপির একটা ইলেকশন হয়, তাহলে তো ভাই ডক্টর ইউনূস বিপদের মধ্যে আছেন আর কি। সব দিয়ে আমরা একটা ঝামেলার মধ্যে পড়ে যাব। এবং দেখেন, এটা পোস্টটা আমি শেষ করে নিই এই খবরটা পড়ে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সামরিক খাতে কেনাকাটায় উল্লেখযোগ্য গুরুত্ব দিচ্ছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া অনেক দূর এগিয়ে গিয়েছে।
এই যুদ্ধবিমান কেনার লক্ষ্যে গত 9 ডিসেম্বর বাংলাদেশ বিমান বাহিনীর ইতালির সঙ্গে একটি আগ্রহপত্র এলওআই স্বাক্ষর করেছে। চুক্তিটি সই করা হয় ইতালীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ এর সঙ্গে। তো এখন এইটা আমরা আসলে মানে জানি না যে বাংলাদেশের আসলে গতি প্রকৃতি কোন দিকে যায়, এটা একেবারেই নতুন সরকারের উপরে নির্ভরশীল। এবং আমরা দেখলাম যে ওই মানে ভারতের সাথে আমেরিকার যে একটা দূরত্ব ছিল, এটা ওই ট্রাম্প একেবারে মানে তাদের সেই 50% 25% এরকম ট্যারিফের এইসব ইম্পোজ করেছিল, সেগুলো কমায় একেবারে 18%-এর মধ্যে নিয়ে আসতেছে। তো এইটা ভাই ওই সেই আগের আবার যদি ভারত এবং আমেরিকার একটা যে ধরম মরম ছিল এবং ভারতের দৃষ্টিতে যে আমেরিকা বাংলাদেশে দেখতো, তো ওই রকম যদি আবার ঘটনা ঘটেছে তাহলে তো ভাই বিপদ। নতুন সরকার আসলেও তাদেরকে এমন চাপ দিবে ভাই, মানে গার্মেন্টস রপ্তানিতে এখন ওই 18% যদি ভারতের ইম্পোজ করে ফেলে, এটা আমি জানি না যেটা ইম্পোজ করছে কিনা, বাট 18% ট্যারিফ একটা ঘোষণা অলরেডি চলে আসছে যে তারা মানে এরকম একটা মানে কনফার্মেশনের দিকেই যাচ্ছে আর কি। তো এটা যদি হয়ে যায় তাহলে তো ভাই বাংলাদেশের গার্মেন্টস মানে অলমোস্ট বন্ধ। মানে আমেরিকার বাজার তো মানে ইউরোপ তো গেছে, আমেরিকার বাজারও কিন্তু মানে চলে যাওয়া এখন 1-2 এর ব্যাপার। তো এর মধ্যে তারা ওই তাদের নানা রকমের চুক্তি আছে, তাদের পরামর্শ আছে, তাদের হুমকি ধামকি আছে, এগুলি বাংলাদেশের নতুন সরকার কতটুকু সামাল দিয়ে উঠতে পারবে, এটা ভাই দেখার বিষয়। তো দেখেন এখানে ডিটিভি ডিফেন্স টেকনোলজি বাংলাদেশ তারাও একটা পোস্ট লাগাইছে 2 ঘন্টা আগে এক্সক্লুসিভ বলে। তো এইটা একটু পড়ে নিই। সেটা হচ্ছে যে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ মানে খবরেরই একটা অংশ। সরকার পাকিস্তান থেকে 12টি JF-17 ব্লক 3 যুদ্ধ বিমান সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে $720 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 8,856 কোটি টাকা। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এই সংক্রান্ত এক নথি থেকে জানা গেছে এটি 4.5 প্রজন্মের মাল্টি রোল যুদ্ধবিমান, শক্তিশালী রাডার ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সজ্জিত। এসব যুদ্ধবিমানের প্রতিটির দাম $40 মিলিয়ন কাছাকাছি। এসব বিমানের পরীক্ষা ও অন্যান্য যন্ত্রাংশ, বিদেশে ও স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ এবং আরও কিছু যন্ত্রাংশ বাবদ প্রাথমিক অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে $177 মিলিয়ন। সব মিলিয়ে ব্যয় দাঁড়াবে 8,081 কোটি টাকা। বিমা, ভ্যাট ও অন্যান্য বাবদ 774 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। তো এখানে আবার আমার কমিশন আছে কিনা এটা জানেন আর কি। গত 6 জানুয়ারি বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ পাকিস্তান সফরের সময় JF-17 ব্লক 3 যুদ্ধ বিমান ক্রয় নিয়ে কথা হয় বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী। এই যুদ্ধ বিমানটি JF-17 থান্ডার নামেও পরিচিত। তো এটা আমরা জানি। বৈঠকে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবের সিধু বাংলাদেশকে সুপার মোশাক প্রশিক্ষণ, বিমান দ্রুত সরবরাহ এবং এর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ সহায়তা বিষয়ে আশ্বাস দেন। বৈঠকে JF-17 যুদ্ধবিমান ক্রয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR সংবাদ। এগুলি আমরা আসলে জানি, এগুলি পুরনো খবর, কিন্তু JF-17 তারা বলতেছে যে এটাও কিন্তু আসতে যাচ্ছে, এই ধরনের একটা খবর তারা দিয়েছে। তো এটা ভালো খবর, কিন্তু নতুন সরকার আসলে আবার পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক থাকে না, মানে আবার ওই আগের মতো 17 বছরে যেরকম ছিল সেরকম হয়ে যায়, এটা ভাই বলা মুশকিল। কারণ আমরা জানি যে পলিটিক্যাল যে পার্টিগুলো আছে এখন তারা ওই আওয়ামী লীগের মানে ধরা হয় যে 20% বা 30% তাদের আওয়ামী লীগের ভোট ব্যাংক আছে, এটা ভাই পাওয়ার জন্য কিন্তু ওই মানে জামাতে ইসলামীও মানে খুব মরিয়া হয়ে গেছে। আমরা জানতেছিলাম যে জামাতে ইসলাম পাকিস্তানি ঘরানার, কিন্তু এখন ওই বাংলাদেশ হয়ে গেছে যে মানে পাকিস্তান এবং ভারতের মিলন মেলা। এবং জয়শঙ্কর মানে বাংলাদেশে যখন আসছিল বেগম খালেদা জিয়ার ওই জানাজার দিনে আর কি, তো ওই দিন কিন্তু পাকিস্তানের যে স্পিকার ওনার সাথে কিন্তু হাত মিলিয়ে উনি একটা সিগন্যাল দিয়ে গেছেন যে বাংলাদেশে কিন্তু ওই ভারত পাকিস্তান বলে শত্রুতা নাই, তারা ভাই দুইজন মানে দুইটা দেশ বন্ধু আর কি। এবং রিসেন্টলি আমি গতকালকেও ভিডিও বানাইছি যে বাংলাদেশে আবার পাকিস্তানের পাশাপাশি ভারতের পাশাপাশি আমেরিকা এবং চীন কিন্তু আবার এক হয়ে গেছে আর কি। এখন বাংলাদেশ তাইলে তাদের ইশারায় হেলবে দুলবে ভাই, এটা স্বাভাবিক। এটা ভাই নতুন সরকার আসলে আমরা বুঝতে পারবো, কিন্তু এর বাইরে ভাই এই মুহূর্তে মানে কোনো কিছু প্রেডিক্ট করা কিন্তু খুব মুশকিল। মানে খবর আসতেছে, পোস্ট তারা দিচ্ছে, বলে দিচ্ছি যে এগুলো সবই হয়তো আসবে, বাট নতুন সরকার আসলে আমরা বুঝতে পারবো যে কার সাথে কতটুকু কী সম্পর্ক আমরা দেখব এবং কে বাংলাদেশের বন্ধু কে শত্রু হতে যাচ্ছে। এবং আওয়ামী লীগের সাথে আমরা জানি যে সারা জীবন ভারতের সাথে জামাত ইসলামের একটা বৈরী সম্পর্ক ছিল, এখন তারা যদি বন্ধুত্ব হয়ে যায়, এই 20% ভোট আবার জামাতের দিকে যদি আবার হেলে পড়ে আর কি আওয়ামী লীগের ভোট,
তাইলে এইটা আবার মানে নতুন একটা সমীকরণ দাঁড়াবে যে ওই বাংলাদেশে তাইলে এখন ওই ভারতের সাথে বন্ধুত্বের একটা আচরণ রাখতে হবে জামাত ইসলামী, এবং এই জামাতের সাথে আওয়ামী লীগের সাথে আবার ভারতের মধ্যে আবার মানে আগের মতো আমরা ভারতের পেটের মধ্যে আবার ঢুকবো কিনা, এটা একটা ভয় এবং একটা শঙ্কা কিন্তু অনেকের মধ্যে কাজ করতেছে। এটা অবশ্যই আপনারা মতামত জানাবেন, আপনাদের প্রত্যেকটা মতামত অবশ্যই আমরা ভালো করে যত্ন নিয়ে পড়ি, এবং আপনাদের প্রত্যেকের কনস্ট্রাকটিভ কমেন্ট কিন্তু আমাদের মানে ইন্সপায়ার করে এবং প্রচুর মোটিভেট করে। বন্ধুরা, অনুরোধ করবো যে এই চ্যানেলের সাথে থাকবেন এবং এই চ্যানেলটা যেন একটা বড় সংখ্যক মানুষের কাছে রিচ পায় এবং এটা যেন চারদিকে ছড়িয়ে পড়ে, এটার জন্য অবশ্যই কাজ করবেন। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।